ডানকুনি থেকে মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসুন এমন এক মন্দিরে, যার আদলেই তৈরি হয়েছিল কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির। 25টি চূড়া, 200 বছরের পুরনো ইতিহাস আর তার সঙ্গে জড়িয়ে থাকা এমন কিছু অলৌকিক কাহিনী যা শুনলে গায়ে কাঁটা দেবে। জমিদার বাড়ির স্বপ্নাদেশ, ডাকাত সর্দারের নরবলি, রানী রাসমণির আধ্যাত্মিক জাগরণ আর 1897 সালের সেই ভয়াবহ ভূমিকম্পের রাত, সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। কিভাবে যাবেন, কত খরচ হবে, কোথায় খাবেন আর ফেরার পথে কি কি ট্রেন পাবেন, সবটাই বিস্তারিত জানিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বেরিয়ে পড়েছি একদম নতুন একটা জার্নির উদ্দেশ্যে সোমরা বাজারের বিখ্যাত আনন্দময়ী কালী মন্দির দেখতে। ডানকুনি থেকে রওনা দিয়েছি, রিটার্ন টিকিট কাটাই আছে ডানকুনি টু সোমরা বাজার। এখন একটা কথা বলে রাখি, ডানকুনি থেকে কিন্তু সোমরা বাজারের কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই আমাদের যেতে হয়েছে বালি হয়ে। বালি থেকে অনেক ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, কিন্তু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ডাইরেক্ট ট্রেনের জন্য অপেক্ষা না করে আমরা গিয়েছিলাম ব্যান্ডেল হয়ে। বালি থেকে ধরেছিলাম 12:55 ট্রেন, তারপর ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরেছি 2:35, সেটাই সোজা নিয়ে গেছে সোমরা বাজার। যারা হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া লাইন দিয়ে আসতে চান তারা কিন্তু ডাইরেক্ট লোকাল ট্রেন ধরেই সোজা সোমরা বাজার পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে হাওড়া কাটোয়াগামী যে কোনো ট্রেন আপনারা ধরতে পারেন, শিয়ালদা থেকেও আপনারা কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরতে পারেন। আর একটা মজার কথা কি জানেন, এই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছিল কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির। শুধু তাই নয়, একদম একই 4 চালা স্থাপত্য রীতি, এমনকি মন্দিরের দিক নির্দেশও নাকি দক্ষিণেশ্বরের সাথে হুবহু মিলে যায়। এটা জানার পর মন্দিরটাকে দেখার উত্তেজনা যেন আরেকটু বেড়ে গেল। এই মন্দিরকে ঘিরে আছে আরও কিছু লোমহর্ষক কাহিনী। প্রায় 200 বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা আর কুখ্যাত ডাকাত দলের আখড়া। শোনা যায় এক ডাকাত সর্দার একবার মন্দিরে নরবলি দেওয়ার জন্য একজনকে ধরে এনেছিল, কিন্তু বলির জন্য যখন সেই খড়গ তোলা হয়, ঠিক তখনই এক অলৌকিক জ্যোতিতে ভরে ওঠে গোটা গর্ভগৃহ। আর ডাকাত সর্দার দেখতে পায় মায়ের এক ভয়ঙ্কর রাগান্বিত রূপ। ভয় পেয়ে খড়গ ফেলে পালিয়ে যায় ডাকাতরা, আর সেই দিন থেকেই এখানে নরবলি চিরতরে বন্ধ হয়ে যায়। পরে সেই ডাকাতরাই হয়ে ওঠে মায়ের একনিষ্ঠ ভক্ত। আরেকটা কাহিনী জড়িয়ে আছে 1897 সালের সেই ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে। সেই দিন কেঁপে উঠেছিল গোটা সুখরিয়া গ্রাম। মন্দিরের উপরের তলার 5টা ভারী চূড়া ভেঙে পড়ে যায় তলায়। গ্রামবাসীরা ভেবেছিলেন ভেতরের বিগ্রহ হয়তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু পরদিন সকালে মন্দিরের দরজা খুলতেই দেখা যায় অবাক করা দৃশ্য। চারিদিকের ধ্বংসস্তূপের মাঝেও মায়ের কোষ্ঠীপাথরের মূর্তি আর নিচে শ্বেতপাথরের শিবমূর্তি সম্পূর্ণ অক্ষত, যেন কোনো অদৃশ্য শক্তি আড়াল করে রেখেছিল দেবমূর্তিকে। পরে অবশ্য ভাঙাচূড়াগুলো মেরামত করা হয়। আজও নাকি গভীর রাতে মন্দির প্রাঙ্গণে এক আধ্যাত্মিক শক্তির উপস্থিতি অনুভব করেন স্থানীয় মানুষজন। প্রায় বিকেল 3টে নাগাদ আমরা পৌঁছে গেলাম সোমরা বাজার স্টেশনে। নামলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। স্টেশন থেকে বেরোতে হয় রেলগেট যেদিকে আছে সেই সাইড দিয়ে। বেরিয়েই দেখবেন প্ল্যাটফর্ম 2-এর বাঁ হাতে একটা টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে টোটো নিয়ে সোজা চলে যাওয়া যায় আনন্দময়ী কালী মন্দির। ভাড়া লাগে মাথাপিছু মাত্র 15 টাকা, আর সময় লাগে মেরে কেটে 5-7 মিনিট। তাহলে চলুন আর দেরি না করে টোটোয় উঠে পড়া যাক। আহা, দূর থেকে দেখা মাত্রই বোঝা যায় জায়গাটা কতটা স্পেশাল। মন্দিরের প্রধান আরাধ্য দেবী হলেন মা আনন্দময়ী, আর এই মন্দিরের একমাত্র গায়ে গায়ে লাগানো একটা সুন্দর ঝিল বা পুকুর বলা যেতে পারে। জায়গাটা এতটাই শান্ত আর সুন্দর যে মনটা এমনিই ভালো হয়ে যায়।
যারা একটু নিলিবিলি শান্তিপ্রিয় জায়গা পছন্দ করেন তাদের কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। চলুন এবার একটু এই মন্দিরের ইতিহাসের দিকে দেখা যাক। এই মন্দির অবস্থিত হুগলি জেলার সুখরিয়া গ্রামে সোমরা বাজারে। প্রতিষ্ঠা করেছিলেন বীরেশ্বর মিত্র মুস্তাফি। তাদের আদিপুরুষ রামেশ্বর মিত্রকে দিল্লির মুঘল সম্রাট ঔরঙ্গজেব হিসেব রক্ষণের কাজের জন্য মুস্তাফি উপাধি দিয়েছিলেন। সেখান থেকে এই পরিবার পরিচিত হয় মিত্র মুস্তাফি নামে। পরে এই সুখরিয়া অঞ্চলেই তারা গড়ে তোলেন নিজেদের জমিদারি। মন্দিরটি তৈরি হয় 1813 সালে, আর এটা বাংলার স্থাপত্য শিল্পের এক বিরল নিদর্শন। এটা একটা 25 চূড়ার মন্দির, মানে পঞ্চবিংশতি রত্নশৈলীর। সারা পশ্চিমবঙ্গে এরকম মন্দির আছে হাতে গোনা 4-5টা মাত্র। মূল মন্দিরের সামনে 2 সারিতে আছে আরও 12টা ছোট মন্দির, 10টা 8চালা শিব মন্দির, একটা পঞ্চরত্ন শিব মন্দির আর একটা পঞ্চরত্ন গণেশ মন্দির। মন্দিরের গায়ে একসময় ছিল অসাধারণ টেরাকোটার কাজ। সময়ের সাথে অনেকটাই নষ্ট হয়ে গেলেও দেওয়ালে আর খিলানের ওপর আজও চোখে পড়ে লতাপাতা, ফুল আর পৌরাণিক কাহিনীর বেশ কিছু সুন্দর অলঙ্করণ। বর্তমানে এই মন্দির রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত হেরিটেজ হিসেবে ঘোষিত। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। লোকশ্রুতি বলে রানী রাসমণি একবার বজরায় চড়ে গঙ্গা দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক এই সোমরা বাজার অঞ্চলের কাছে এসেই তার মধ্যে ঘটে এক অদ্ভুত আধ্যাত্মিক জাগরণ। এই এলাকার দৈব শক্তি অনুভব করেই তিনি অনুপ্রাণিত হন গঙ্গার তীরে একটা বিশাল মন্দির প্রতিষ্ঠা করার। তার কিছুদিন পরেই তিনি পান মা ভবতারিণীর স্বপ্নাদেশ আর গড়ে তোলেন কলকাতার সেই বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। যদিও দক্ষিণেশ্বর নবরত্ন শৈলীর, মানে 9টা চূড়ার, কিন্তু স্থাপত্য রীতি আর দিক নির্দেশে মিল কিন্তু স্পষ্ট। মায়ের নাম কেন আনন্দময়ী হলো জানেন? লোকবিশ্বাস অনুযায়ী জমিদার বীরেশ্বর মুস্তাফি মন্দির তৈরির কথা যখন ভাবছিলেন তখন তিনি স্বপ্নে দেখেন মা কালীর একদম অন্যরকম রূপ, শান্ত, স্নেহময়ী, করুণাময়ী। সাধারণত মা কালীর মূর্তি হয় উগ্র আর ভয়ঙ্কর, কিন্তু মা স্বয়ং স্বপ্নে নির্দেশ দেন তার মূর্তি যেন সেরকম না হয়। তাই কোষ্ঠী পাথর দিয়ে তৈরি হয় এই শান্ত রূপের মা আনন্দময়ী। ভক্তদের বিশ্বাস, এবং আপনি নিজে দেখলেও অনুভব করবেন, যে মায়ের মুখের দিকে তাকালেই মন ভরে ওঠে আনন্দে, সব অশান্তি যেন দূর হয়ে যায়। এই আনন্দময়ী মন্দিরের ঠিক পাশেই আছে এই মুস্তাফি জমিদারের আদি বাসস্থান, তাদের রাজবাড়ি। একটা সময় এখানে ধুমধাম করে হতো দুর্গাপুজো আর রাসের উৎসব। আজ এটি পরিত্যক্ত, বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু বিশাল বিশাল খিলান আর ঠাকুর দালান দেখলে আজও বোঝা যায় সেই আমলের রাজকীয়তা।
বহু বাংলা সিনেমা আর সিরিয়ালের শুটিংও হয়েছে এই চত্বরে। এই জমিদার বাড়িটাই আমি আপনাদের এখন ভিডিওতে দেখাচ্ছি। একটা কথা বলে রাখি, এই জমিদার পরিবারের বংশধররা কিন্তু এখন সবাই থাকেন কলকাতায়, তবে দুর্গাপুজোর সময় তারা এখানে ফিরে আসেন আর জমিদার বাড়িতে আজও হয় তাদের পারিবারিক দুর্গাপুজো। আর এই আনন্দময়ী মন্দিরের প্রতিষ্ঠা দিবস পড়ে সরস্বতী পুজোর ঠিক 2 দিন পর। সেই দিন খুব বড় করে পুজো হয়, সবাই আসতে পারেন সেই উৎসবে। শুধু আনন্দময়ী মন্দিরই নয়, মিত্র মুস্তাফি পরিবার সুখুরিয়া গ্রামে তৈরি করেছিলেন আরও 2টো অসাধারণ মন্দির। এই 3টে মন্দিরকে একসাথে বলা হয় এই অঞ্চলের ত্রয়ীরত্ন। আনন্দময়ী মন্দিরের ঠিক ঢিলছোড়া দূরত্বে আছে হরসুন্দরী মন্দির, তৈরি হয়েছিল 1814 সালে। আনন্দময়ী মন্দির তৈরির ঠিক পরের বছরই এটা নবরত্ন শৈলীর, মানে 9টা চূড়ার মন্দির। সামনে আছে একটা সুন্দর নাট মন্দির। এখানকার দেবী হরসুন্দরী আসলে মা কালীরই আর এক রূপ। আর আছে নিস্তারিণী মন্দির, যেটা তৈরি হয়েছিল 1847 সালে পরিবারের পরের প্রজন্মের কাশীনাথ মুস্তাফির হাত ধরে। এটাও নবরত্ন শৈলীর, আর এখানকার শান্ত পরিবেশ আর গঠনশৈলী ইতিহাসপ্রেমীদের দারুণ টানে। এইটা নিস্তারিণী। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে একটা দরকারি তথ্য বলে রাখি। মন্দিরের আশেপাশে কিন্তু কোনো হোটেল বা খাবারের জায়গা নেই, তাই হয় নিজেদের সঙ্গে খাবার নিয়ে আসতে হবে, অথবা রেল স্টেশনের কাছে যে দোকানগুলো আছে সেখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। তাই ঘুরতে আসার আগে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমরা খাবার নিয়ে আসিনি, তাই আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছিল। মন্দির দেখা শেষ করে এবার ফেরার পালা। ফেরার আগে আমরা এই মন্দিরের খানিক দূরেই অবস্থিত বেহুলা নদী, সেই বেহুলা নদী আমরা দেখতে চলে গিয়েছিলাম। এই বেহুলা নদী থেকে কিন্তু সবুজ দ্বীপ যাওয়া যায়। তো এখানে যে সমস্ত নৌকাগুলো আছে সেই নৌকাগুলো চড়ে কিন্তু আপনারা সবুজ দ্বীপ চলে যেতে পারেন। আপনারা যদি 10 থেকে 12 জন মিলে আসেন তাহলে ভাড়া একটু কম করে পড়বে মাথা পিছু, কিন্তু যদি 1 জন বা 2 জন আসেন তাহলে কিন্তু ভাড়া অনেক বেশি পড়বে। তো আমরা সবুজ দ্বীপ যাইনি, আমরা বেহুলা নদী দেখে বাড়ি ফিরে এসেছিলাম। ফেরার পথে অনেক ট্রেনই পাওয়া যায় এখান থেকে, কিন্তু ডাইরেক্ট ট্রেনের জন্য অপেক্ষা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই সবথেকে ভালো উপায় হলো ব্যান্ডেল নেবে ট্রেন পাল্টে নেওয়া। আমরাও তাই করেছিলাম। 4:55 কাটোয়া শিয়ালদা ট্রেন ছিল সোমরা বাজারে, তো সেই ট্রেন ধরে আমরা চলে এসেছি ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল থেকে বালি, আর বাড়ি থেকে ডানকুনি। এইভাবেই সহজে ফিরে আসা যায় কলকাতায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের সোমরা বাজারের আনন্দময়ী কালী মন্দির ভ্রমণ। ইতিহাস, আধ্যাত্মিকতা আর অলৌকিক কাহিনীতে ভরা একটা অসাধারণ একদিনের ট্রিপ। যারা শান্তি খোঁজেন, ইতিহাস ভালোবাসেন আর একটু অন্যরকম জায়গা ঘুরে দেখতে চান, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর প্রিয়জন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।